perspectives, and therefore the fact in the question has both its proponents and opponents. প্রত্যেক টপিককে যদি আপনি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, যদি একই টপিককে আপনি মাল্টিপল পার্সপেক্টিভস থেকে ইভালুয়েট করেন, অর্থাৎ যে কোনো বিষয়কে যদি আপনি ভিন্নভাবে দেখেন, একই জিনিস একরকম না দেখে, তাহলে ওই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই আপনি লোকজন পাবেন। প্রপোনেন্টস শব্দের অর্থ পক্ষীয় লোকজন, অপোনেন্টস মানে বিরোধী। তার মানে যে কোনো টপিকে যদি আপনি বিভিন্ন দিক চিন্তা করেন, তখনই কেউ রাজি হবে, কেউ রাজি হবে না। এটা যে কোনো টপিক, এই লাইনটার মানে এটা। সেটা ধরেন খুব ভালো একটা টপিক কি, আমরা মুসলিমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, রোজায় অনেক সওয়াব হয়। এখন কেউ যদি হুট করে বলে যে আজকে থেকে রোজা বাংলাদেশে বা পৃথিবীতে সওয়াব, এটা তো সওয়াবের জন্য, তো 24 ঘন্টার মধ্যে আমরা 22 ঘন্টা করে রোজা রাখবো, ম্যাক্সিমাম বৃদ্ধ মানুষ বলবে আমরা ক্ষুধায় মারা যেতে পারি, রাইট? কেন? বিভিন্ন দিক থেকে যখনই চিন্তা আসবে, বৃদ্ধ মানুষদের দিক থেকে চিন্তা আসবে, বাচ্চারা বলবে, তারা একেবারে ডিসকারেজড হয়ে যাবে, আরে বাবা 22 ঘন্টা রোজা, একেবারেই তাদের কারেজমেন্টই হারায় যাবে, রাইট? বিভিন্ন দিক চিন্তা করলে, বৃদ্ধদের কথা চিন্তা করলে সেটা তখন অ্যালাউড করা যাবে না, রাইট? তার মানে যখনই আপনি একই জিনিসকে বিভিন্ন দিক থেকে ভাবতে থাকবেন, তখন কিছু পক্ষে দাঁড়াবে, কিছু বিপক্ষে দাঁড়াবে। এই লাইনটার অর্থ হচ্ছে এটা। ওকে, আচ্ছা। আরেকটা বিষয়ের তো শেষ নেই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই ফরম্যাটে কিছু শব্দ কঠিন আছে, ভালোই কঠিন শব্দ আছে, অনেকগুলো আছে। কন্টেম্পোরারি আছে, আপনার প্রপোনেন্টস, অপোনেন্টস, নিচে আছে আপনার প্রমিনেন্ট, অনেক আছে, কন্ডাক্টেড, নিউমেরাস, এরপরে ড্রব্যাকস, কনস, অনেক আছে, ভিতরে অনেক আছে। হ্যাঁ, ওভারলুক, এরপরে কই গেল, নাটশেল, আউটওয়ে, তারপরে অনেকগুলা কঠিন শব্দ আছে। এটা সহজ টেমপ্লেটের মতো না। এটার কাহিনীটা কি? যখন আমি এটা তৈরি করি, পিয়ারসনের তো একটা গাইডলাইন আছে। পিয়ারসন তার রাইটিং এ ভালো করার জন্য কি বলে? সে বলে যে পিয়ারসনের কথা বাদ দেন না, বিষয়টা হচ্ছে কঠিন আছে, আপনি চাইলে এটাকে সহজ করে ফেলতে পারেন, কিন্তু আপনি করবেন কিনা? আফটার লিসেনিং মাই এক্সাম্পল, সে আপনি একজন টিচার, আপনি পরীক্ষার হলে গরু রচনা লিখতে দিয়েছেন সকল স্টুডেন্টসকে। একজন স্টুডেন্ট লিখছে গরুর 4টি পা আছে, গরু সকালে খায় বিকালে ঘুমায়। আরেক যে স্টুডেন্ট লিখছে গরু একটি চতুষ্পদ জন্তু, গরু সকালবেলা আহার করে বিকালবেলা বিশ্রাম করে। আপনি কারে ভালো নাম্বার দিবেন? নিশ্চিতভাবে যে লিখছে গরু একটি চতুষ্পদ জন্তু, কারণ সেও লিখছে 4টি পা আছে, সে লিখছে চতুষ্পদ জন্তু, অর্থ দুটার একই, বাট তার লেখাটা তার থেকে এক লেভেল উপরে আছে। আমার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আপনি একটু অ্যাডভান্স রাইটার হওয়ার জন্য কিছু কি করতে হয়, পিয়ারসনের গাইডলাইন বলেন আর অন্য রাইটার্সদের মানে এক্সামের গাইডলাইনই বলেন, একটু কিছু অ্যাডভান্স ওয়ার্ড সিলেক্ট করতে হয়, কিছু সিনোনিম দিতে হয়, কিছু কমপ্লেক্স সেন্টেন্স ঢুকাইতে হয় ভিতরে, কিছু সেন্টেন্সের স্ট্রাকচার একটু কঠিন কঠিন দিতে হয়। এখন আমাদের তো এটা ফরম্যাট, আপনি তো করবেন মুখস্থ, তাহলে কঠিন হইলেই সমস্যা কি? আশা করি লজিকটা বুঝছেন। হয়তো একটু কষ্ট হইতে পারে, হোক না, 2 দিন বেশি লাগুক মুখস্থ করতে, এটা তো আমি দিয়ে রাখছি যেদিন ভর্তি হয়েছেন সেদিন থেকেই, কারণ আপনি যদি মুখস্থ না করেন আমি জিততাম, রাইট? ওকে, সো উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। কষ্ট হইলো মুখস্থ করেন যদি ফরম্যাট ফলো করেন। এখনো যদি কেউ অন্য ফরম্যাট মুখস্থ না করে থাকেন, তাহলে এটাতেই মুখস্থ করে ফেলেন, আর অন্যটা করলে ওটা দিয়ে লিখেন, সমস্যা নেই। এবার আসেন এখানে, এইটুক পর্যন্ত আমরা আসলাম। এবার 3 নম্বর লাইনটা কি? দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট। এখানে অ্যাফোরসেড এর অর্থ, অ্যাফোরসেড এর অর্থ উপরে যেটা বলা হয়েছে। আপনি আহ, এখানে বলতে পারতেন দ্য কোয়েশ্চেন সেইজ দ্যাট, ওই একই কথাকে আমি একটু ঘুরে বলছি, দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট। উপরে যে বর্ণিত স্টেটমেন্ট, অ্যাসারশন মানে স্টেটমেন্ট, ডিসক্লোজ করতেছে যে, এটা প্রকাশ করতেছে যে, অর্থাৎ উপরে যে বর্ণিত স্টেটমেন্টটা আছে এটা কি প্রকাশ করে? এবার এখানে লিখে দিছি মেইন পার্ট অফ দ্য কোয়েশ্চেন। এখানে আপনি প্রশ্নের মেইন পার্টটা বসাই দিলে অটোমেটিক্যালি বাক্য তৈরি হয়ে যাবে। এবার প্রশ্নের মেইন পার্ট কোনটা? প্রশ্নের মেইন পার্ট এইটুকু, আর এটা আপনার প্রতি তার প্রশ্ন, এটা প্রশ্নের মেইন পার্ট না। তার মানে প্রশ্নের মেইন পার্ট, মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস সাচ এজ স্কাইডাইভিং, স্কিইং এন্ড এক্সট্রিম মোটরসাইক্লিং। ওকে, এইটুকু হলো প্রশ্নের মেইন পার্ট, এটাকে তুলে এনে এখানে আপনি বসাই দেন। তাহলে কেমন দাঁড়ায় দেখেন, এটাকে আমরা তুলে এনে নিচে নিয়ে যাই। The aforesaid assertion discloses that main part of the question here. চলে গেলেন নিচে, আসেন যেখানে নষ্ট করছে ওটা দেখেন। The aforesaid assertion discloses that
এই হলো প্রশ্নের মেইন পার্টটাকে এনে জাস্ট মিলাই দিছি, কিছুই এডিট করবেন না। এই লাইনটা সবাই ঠিক রাখবেন, এখানে মোটেও কেউ কিছু করবেন না। এই লাইনটা সবাই সবার ইন্ট্রোডাক্টরি প্যারাতে লিখবেন, কেউ সেলফ রাইট করলেও এই লাইনটা লিখবেন। কারণটা কি, এই লাইনটাতে প্রশ্নটাকে কভার দেওয়া হচ্ছে। ইন কেস আপনি যদি লিখতে গিয়ে মূল থিমটা মিস করে ফেলেন, করতে পারেন, কারণ এখানে স্টুডেন্টশিপের একটা ব্যাপার আছে। অনেকে প্রশ্ন ভিন্নভাবে বুঝতে পারে। কেউ যদি এখানে ফেভার শব্দের অর্থ না জানে, তাহলে সে এটা ভিন্নভাবে বুঝবে, তখন তার অ্যান্সার ভিন্নভাবে হবে। তখন সে বলবে পরীক্ষা তো ভালোই দিছি ভাই, রেজাল্ট খারাপ হলো কেন? বুঝতে পেরেছেন কিনা? কোনো কারণে কেউ যদি প্রশ্নের থিম মিস করে ফেলেন, এই অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট দিয়ে তো আমরা মূলত প্রশ্নটাই লিখছি, তার মানে আপনার অ্যান্সারের ভিতরে প্রশ্নের পার্টটা আছে, কোনো না কোনো জায়গায় আছে। কোথায় আছে? ইন্ট্রোডাক্টরি প্যারাতে আছে। ইন্ট্রোডাক্টরি প্যারাতে আছে। অন্তত আপনি টপিকটা যে আপনার ভিতরে ইনক্লুড করতে পারছেন, এআই কে অন্তত ওইটুকু দেখাইতে পারবেন, কিছু হইলো নাম্বার আপনি আনতে পারবেন। এই জন্য এইখানে আমরা প্রশ্নটাই লিখবো, কিন্তু এটাকে সেলফ সেন্টেন্স বানায়ে সিস্টেম করে লিখবো। নিচের একটা লাইন দিলাম, দ্য aforesaid assertion discloses that উপরে বর্ণিত স্টেটমেন্ট এটা প্রকাশ করে যে many people engage in dangerous activities such as skydiving, skiing, extreme motorcycling। উপরে বর্ণিত অ্যাসারশন অথবা উপরে বর্ণিত স্টেটমেন্ট আমাদেরকে এটা প্রকাশ করছে যে অনেক মানুষ আজকাল বিপজ্জনক কর্মকাণ্ডে ঢুকতেছে, যেমন আকাশ থেকে পড়তেছে, স্কাই ডাইভ করছে এবং উল্টাপাল্টা মোটরসাইকেল চালাচ্ছে। তার মানে পুরা প্রশ্নটাকে আপনি প্যারাফ্রেজ করলেন এই লাইনটার দ্বারা। কখনো কখনো প্রশ্নের মেইন পার্ট 2 বাক্যে হতে পারে, 3 বাক্যেও হতে পারে। এমনি মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, এখানে দিয়ে দিল ফুল স্টপ। এবার এটা বাদ দিল, আপনারে লিখলো ফর এক্সাম্পল, কমা, for examples, skydiving, skiing, or extreme motorcycling. Are you in favor of such activities or not? আমরা তো চাইলে প্রশ্নটা এইভাবেও রেডি করতে পারি। তখন কি হলো, প্রশ্নের মেইন পার্ট কিন্তু 2টা, মানে এটাও ওইটাও। তার মানে আপনি শুধু এই ফুল স্টপ পর্যন্ত নিয়েন না, কিন্তু আপনি কিন্তু প্রশ্নের মেইন পার্ট এই 2 বাক্যই নিয়ে নেবেন, ফুল স্টপ সহ নেবেন। তখন এখানে কি লিখবেন? তখন এখানে মাঝখানে এন্ড দিয়ে লিখে ফেলতে পারেন, মেনি পিপল এঙ্গেজ ইন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এন্ড, অথবা কমা দিয়ে আগাইতে পারেন, কমা ফর এক্সাম্পল এটা এটা এটা, অথবা ফুল স্টপ দিয়ে আগাইতে পারেন। ফুল স্টপ এটা যেভাবে আছে ওইভাবে, মানে প্রশ্নের মেইন পার্ট যদি এক সেন্টেন্সে থাকে তাহলে এক সেন্টেন্সে, 2 সেন্টেন্সে থাকলে 2 সেন্টেন্সে। প্রশ্নের মেইন পার্টটা কিন্তু এইটা না, যেটাতে আপনার প্রশ্ন করে ওইটা বাদ দিবেন, ওইটা মেইন পার্ট না। ওকে, আচ্ছা, প্রশ্ন আমরা চেঞ্জ না করি, প্রশ্ন প্রশ্নের মতোই থাকে। আশা করি বুঝছেন, এখানে এক লাইনে আছে, আমরা এক লাইনে নিয়ে আসছি, হয়ে গেল এটা। এইবার এই 3টা লাইনে হয়ে গেল। এবার চলে গেলাম উপরে। ইন দিস এসে, এই রচনায় আসল কথা আসতেছে। আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং, এই রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো। আই উইল পুট ফোর্থ, খাতায় লিখবেন। পুট ফোর্থ এর অর্থ হচ্ছে, আহ, এখানে আপনি লিখতে পারতেন আই উইল রাইট, আই উইল এক্সপ্রেস, লিখতে পারতেন আই উইল ডিসকাস। বাট যখন আপনি পুট ফোর্থ লিখলেন, এই ডিসকাস বা এক্সপ্রেস ওই শব্দগুলোর থেকে একটু অ্যাডভান্স আছে এই ফ্রেজটা। পুট ফোর্থ মানে দেখানো বা প্রকাশ করা, লিখা। ওকে, সো আপনি আপনাদের কারো অন্য ফরম্যাট থাকলে সেখানে এক্সপ্রেস বা ডিসকাস এই ধরনের ভার্বের জায়গায় আপনি সিম্পলি পুট ফোর্থ বসাতে পারেন। ওকে, আপনি যে একটু অ্যাডভান্স রাইটার, ওই যে গরু একটি চতুষ্পদ জন্তু লিখবেন, আপনি গরুর 4 পা আছে ওটা আপনি লিখবেন, রাইট? সো আই উইল পুট ফুট মাই ভিউ পয়েন্ট, এই রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো। রিগার্ডিং মানে ব্যাপারে, এখানে আমি অ্যাবাউটও লিখতে পারতাম, বাট রিগার্ডিং শব্দটা বা ইন টার্মস অব, দুটো একই, এটা একটু ভালো ওয়ার্ড। ওকে, সো ইন দিস এসে, এই রচনায় আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট, আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো, রিগার্ডিং ব্যাপারে, কিসের ব্যাপারে? এই টপিকের ভিতরে কি বসবে? ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, কারণ একটু আগেও তো ওইটাই বসছিল। টু প্রডিউস লজিক্যাল ফাইন্ডিংস, এখানে আমি আমার দৃষ্টিভঙ্গি বিপজ্জনক কর্মকাণ্ডের ব্যাপারে দেখাবো, এটার ব্যাপারে যুক্তি তর্ক উপস্থাপন করার জন্য। মানে আপনি জাস্ট সিম্পলি এই লাইনে বললেন আপনি আজকে রচনাটা কি নিয়ে নিচে লিখবেন। কিন্তু একটু খেয়াল করেন তো, এই লাইনে যদি আপনি শুধু ডেঞ্জারাস অ্যাক্টিভিটি শব্দটা বসান, তাহলে কি এমন কিছু প্রকাশ পায়
আপনি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে লিখবেন না বিপক্ষে লিখবেন এমন কিছু কি বোঝায়? বোঝায় না কিন্তু। শুধু কি বোঝায়? এই রচনায় আমি বিপজ্জনক কর্মকাণ্ডের ব্যাপারে লিখব। এখনো কিন্তু আমি ক্লিয়ার হতে পারলাম না, প্রশ্নটা যে তোমারে করলাম, তুমি কি এগুলার পক্ষে নাকি বিপক্ষে, ওইটার উত্তর আপনাকে প্রথম প্যারাতেই দিয়ে যেতে হবে যে আমি এগুলার পক্ষে, আজকের রচনায় আমি পক্ষে লিখব, অথবা আমি এগুলার বিপক্ষে, আজকের রচনায় আমি বিপক্ষে লিখব। কিন্তু এই লাইনে যদি শুধু এইটুকু লিখেন, ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট, এখানে লিখলেন ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, DANGEROUSACTIVITS, টু প্রডিউস লজিক্যাল ফাইন্ডিংস। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? এই রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি বিপজ্জনক কর্মকাণ্ডের ব্যাপারে দেখাবো, যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য, মানে লজিক্যাল ফাইন্ডিং দেখানোর জন্য। বাট এই লাইনটা দ্বারা কিন্তু একবারও বোঝাচ্ছে না আমি কি এগুলার পক্ষে লিখবো না বিপক্ষে লিখবো। যেহেতু তারা প্রশ্নটা করেছে তুমি কি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে নাকি বিপক্ষে, সো আমাদেরকে এই লাইনেই ক্লিয়ার করে যেতে হবে আজকের রচনাটা আমি লিখবো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে অথবা বিপক্ষে। সেটাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা ট্রিপল স্টার দিয়ে রাখছি। এই জায়গাটা আপনাকে বসায় যেতে হবে, টুডে আই উইল রাইট দ্য ফেভারনেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, অথবা ইন দিস এসে আই উইল পুট ফোর্থ ইন ফেভার অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, অথবা ইন অ্যাগেনস্ট অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। মানে এই ট্রিপল স্টারেই আপনাকে প্রকাশ করে যেতে হবে আপনি রচনাটা কিসের ব্যাপারে লিখবেন। যেহেতু প্রশ্ন করেছে তুমি কি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে নাকি বিপক্ষে, তাহলে এই জায়গাটা আপনাকে লিখতে হবে হ্যাঁ আমি ডেঞ্জারাস অ্যাক্টিভিটিজ এর পক্ষে আজকে লিখবো। শুধু যদি লিখে চলে যান ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস নিয়ে লিখবো, তাহলে বোঝা যাচ্ছে না পক্ষে লিখবেন না বিপক্ষে লিখবেন, তাহলে আমাদের উত্তর কিন্তু আসতেছে না। এই জন্য আমরা প্রথম লাইনেই ক্লিয়ার করে ফেলবো, এই জন্য এখানে একটা ট্রিপল স্টার দিয়ে রাখছি। খেয়াল করেন প্রথম প্যারা এখন পর্যন্ত কি কি করলাম। প্রথম প্যারার প্রথম লাইনটাতে কোনো প্যারাই তো নাই, আছে কি? নাই, খালি টপিক বসালে নিজে নিজে লাইন হয়ে গেল। দ্বিতীয় প্যারাটা তো কমপ্লিটলি, দ্বিতীয় লাইনটা তো মুখস্থ, এখানে তো কিছুই আসে যায় না, খালি ব্র্যাকেটের মধ্যে নট ফর অল দিয়ে একটা কথা লিখে আছে দ্বিতীয় লাইনটার শেষে। তার মানে এই লাইনটা সবার জন্য না। কাদের জন্য? যারা আমাদের এখানে যে ফাঁকে ফাঁকে যে সেন্টেন্স লিখতে হবে, এই যে লাল লাল দিয়ে যে বাদ রাখছি, এই লাল লালের জায়গাগুলোতে যারা বেশি একটা ভালো লিখতে পারবে না তাদের জন্য এই বাক্যগুলো। আর যারা একটু বড় স্কোর খুঁজে, সে রাইটিং 85 দরকার সুপেরিয়র ইংলিশের জন্য, তাকে কিন্তু এগুলো বাদ দিয়ে লিখতে হবে। যে সকল বাক্যে আমরা লিখছি নট ফর অল, শুধু মাথায় রাখবেন আমাদের ফরম্যাটে যেখানে যেখানে লিখে আছে নট ফর অল, এগুলো হচ্ছে সবার জন্য না। যারা সেলফ রাইট একটু দিতে পারবে ফরম্যাটের ভিতরে তাদের এগুলো বাদ দিতে হবে। ইভেন আমাদের 2 নাম্বার প্যারা পুরাটাতেই লিখছি নট ফর অল, যারা একটু ভালো লিখবে তারা 2 নাম্বার প্যারা পুরাটাই বাদ দিয়ে দিবে। এখানে প্রায় 40-50টা শব্দ আছে, সব বাদ। তখন আপনার এই 3 নাম্বার প্যারা হয়ে যাবে আপনার 2 নাম্বার প্যারা। দেখে নিই আপনারা শুনছেন কিনা, ঠিক আছে না নাকি ঠিক নেই? হ্যাঁ রে, এ কি হলো? একটু জানান তো, মানে ঠিক আছে তো নাকি? ওকে, আমরা ঠিক আছি, ওকে ওকে। আচ্ছা, দেখলাম। যাবো যাবো, রিপিট করবো, আরে রচনা একদম গুলায় খাওয়াই দিব, ওয়েট, তাড়াহুড়ো নাই। এই জন্যই বলছি আজকে কাঁচা দিয়ে বসতে হবে, নড়ানড়ি নাই কোনো। যাবো, ট্রিপল স্টারটাই তো। যাবো 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 এখন, ল্যাপটপটা রেডি করিস। ওকে, যাচ্ছি আবার। যাক, ভাল লাগলো। ক্লাস থেকে 7-8 জন চলে গেছে, তার মানে তারা সেলফ রাইটিং এ খুব ভালো করবে। তারা বুঝছে যে না আমি তো সেলফ রাইটিং করবো, বাকিটা আমার দেখার দরকার নেই। আই এম সো হ্যাপি। দারুণ পেলাম, ওই 7-8 জন খুব ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা ফরম্যাটে আসছি। দাঁড়ান একটু ল্যাপটপটা রেডি করে নিই, হ্যাঁ, চার্জে দিই। ওকে, রেডি, ফিরলাম। এতক্ষণ আমরা যা শিখলাম খেয়াল করেন, রিভিউ করা যাক।
আমরা জানলাম প্রথম প্যারাটা আমাদের খুব ভালো করে ডেভেলপ করতে হবে। সেই সুবাদে প্রথম প্যারার প্রথম লাইন নিয়ে কারোর কোনো প্যারা নেই, কিছুই নেই, খালি ভিতরে টপিকটা বসাই দিলেই হলো। টপিকটা কখনো এক শব্দ হবে, কখনো দুই শব্দ হবে, কখনো তিন শব্দ হবে, নো পেপার। আপনি যে কোনো শব্দে লিখতে পারেন, যে কয়টা শব্দ হবে আপনি ওই কয়টা শব্দ লিখবেন বাস। আচ্ছা, এবার আসেন আমাদের প্রথম প্যারার ভিতরে একটা লাইন আছে মুখস্থ, এই লাইনটা যেটা আমি মার্ক করলাম। তো এই লাইনটা তো পুরোটাই মুখস্থ, খালি অর্থটা আমি বলে দিছি। ও আপনাদের আরেকটা কাজ আছে রচনায় ভালো করার জন্য, ডেফিনেটলি আমার টেমপ্লেট হোক আর অন্যজনের টেমপ্লেট হোক, যে যেটা ফলো করেন মাস্ট ওটার অর্থ জানতে হবে। কিন্তু কিভাবে সেটা কপি করে গুগল ট্রান্সলেটে দেখে নিবেন, আপনি যে লিখছেন ওটার অর্থের সাথে মিলছে কিনা, বা আপনি কি লিখছেন সেটা জানতে হবে আপনাকে। যখনই আপনি বুঝবেন যে আমি এরকম কিছু লিখছি, তখনই আপনি ভালো নাম্বার পাবেন। যে আপনার লিখে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনি টের পাবেন। অর্থ না বুঝে শুধু লিখতে থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন না রচনা কি লিখতেছেন আপনি। ওকে, থিমেটিক্যালি রচনাকে রাইট করার জন্য অবশ্যই অবশ্যই অর্থ বোঝার বিকল্প হয় না। আচ্ছা, এবার গেল। এবার আসেন যে সেন্টেন্সটা আমি মার্ক করছি, যে সেন্টেন্সটা আমি মার্ক করছি এই বাক্যটা তো আমাদের জন্য কোনো মানে প্যারাই দিচ্ছে না, কারণ এই বাক্যটা পুরোটাই মুখস্থ। বাট এই বাক্যের পাশে আমি আবার লিখে রাখছি নট ফর অল। ব্যাপারটা হলো এই বাক্যটা সবাই ব্যবহার করবে না। যাদের রচনা 300 শব্দ ক্রস করে যাবে লিখতে গিয়ে ভাষায়, তারা চেষ্টা করবে প্রথম প্যারা থেকে এই বাক্যটা বাদ দিয়ে দেওয়ার। প্রথম প্যারার এই 2 নাম্বার বাক্যটা আপনার লেখার দরকার নেই, সেটা আপনি বাসায় লিখতে গেলেই বুঝবেন, যদি আপনার রচনা অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে। বা আপনার যদি এমন হয় এমন এক টপিক আসছে, টপিকটা মনে হবে আপনি লিখে ফাটাই দিবেন, অনেক টপিক বা কমন পড়ে গেছে রচনা, তখন আর আপনার ফরম্যাট বেশি লেখার দরকার কি? তখন তো আপনি সেলফ রেট বেশি দিবেন, এটা তো আমরাও জানি। তখন এট দ্যাট কেস আপনাকে কি করতে হয়, কিছু সেন্টেন্স ফরম্যাট থেকে বাদ দিতে হয়, ওই জায়গাগুলোতেই আমি নট ফর অল নট ফর অল নট ফর অল লিখে রাখছি। আচ্ছা, এবার আমাদের প্রথম প্যারায় এখানে আছে কি, দ্য aforesaid assertion discloses that। এই দ্যাট এর পরে কোনো কমা টমা না দিয়ে বলছি মেইন পার্ট অফ দ্য কোশ্চেন। একটা প্রশ্নের দুইটা পার্ট থাকে, একটা হলো মেইন পার্ট যেটাকে আমরা বলছি প্রশ্নের মূল থিমটা উপস্থাপন করে, আরেকটা হলো আপনার প্রতি তার জিজ্ঞাসা। যেমন এখানে বলেছে অনেক মানুষ বিপজ্জনক কর্মকাণ্ডে নিযুক্ত হচ্ছে, যেমন এটা এটা ওইটা, তুমি কি এগুলা পছন্দ করো নাকি করো না, এটা হলো আপনার প্রতি তার প্রশ্ন। এটা প্রশ্নের মেইন পার্ট নয়। ওকে, সো মেইন পার্ট কি, এইটা। তাহলে এইটা আপনি লিখেন কোথায়, এই দ্যাট এর পরে হুবহু মেইন পার্টটা দেখে লিখে দিবেন, এটাতে তো কোনো প্যারা নাই। তাহলে এখানেও একটা প্যারা মুক্ত কাজ হয়ে গেল, খালি দেখে দেখে সেন্টেন্সের মধ্যে বসাই দিলেন প্রশ্নটাকে, তাই তো। এবার এই লাইনটাকে আমরা ডিসিশন লাইন বলছি, কারণ আপনি এই লাইনের মাধ্যমেই জানাচ্ছেন আজকের রচনায় আপনার সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে। এই জন্য এইটার ব্র্যাকেটে লিখছি ডিসিশন লাইন। এগুলা কিন্তু পরীক্ষায় লিখেন না, সবুজ কালার এগুলো লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য বলছি। এই লাইনটা হচ্ছে ডিসিশন লাইন, বিকজ অফ এই লাইনেই তো আপনি বলছেন আজকে আমি রচনা লিখব বিপজ্জনক কর্মকাণ্ডের পক্ষে অথবা বিপক্ষে। এবার পক্ষে বিপক্ষে লিখতে গিয়ে আপনাকে আমি বলেছি এখানে একটা ট্রিপল স্টার দিয়ে রেখেছি, এই জায়গাটাতে আপনাকে কিছু না কিছু লিখতে হবে। সে এইটা নাই, লাইনটা পড়েন। ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট। পুট ফোর্থ মানে লিখবো বা আলোচনা করব, মাই ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট মানে দৃষ্টিভঙ্গি, রিগার্ডিং মানে ব্যাপারে, আজকের এই রচনায় কমা আমি আমার দৃষ্টিভঙ্গিকে দেখাবো, রিগার্ডিং ব্যাপারে, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, টু করতে, প্রডিউস লজিক্যাল ফাইন্ডিংস। আজকের রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো বিপজ্জনক কর্মকাণ্ডের ব্যাপারে, সেখানে কিছু যুক্তি উপস্থাপন করতে। কিন্তু আমি তো বলিনি আজকের রচনায় আমি আমার দৃষ্টিভঙ্গি দেখাবো বিপজ্জনক কর্মকাণ্ডের পক্ষে অথবা বিপক্ষে, এই কথাটা তো বলিনি। প্রশ্ন তো আমারই করছে তুমি কি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে, এই জন্য ইন্ট্রো প্যারাতে আপনাকে ক্লিয়ার করে যেতে হবে। ওটাই তো বলেছি, ইন্ট্রোডাকশন প্যারাতেই আপনাকে ভূমিকা দিতে হবে রচনাটা কিসের উপরে দাঁড়াবে, প্রশ্ন যেটা করেছে সেটার উপর দাঁড়াবে। তো প্রশ্ন তো আপনাকে করেছে, বিষয়টা এরকম, এক পরিবারে অমুক আছে তমুক আছে অনেক সদস্য আছে, এই পরিবারে তোমার বাবার নাম কি, এতগুলা মানুষের মধ্যে কে তোমার বাবা। তাহলে এই প্যারার ভিতরে আপনাকে বলতে হবে আজকের এই রচনায় আমি দেখাবো এই ফ্যামিলির কে আমার বাবা। কিন্তু এখন আছে কোন অবস্থায়, এখন আছে আজকের রচনায় আমি এই ফ্যামিলির ব্যাপারে লিখবো।
বাট প্রশ্ন ছিল কে তোমার বাবা, তাহলে এই লাইনটার মধ্যে ওই ট্রিপল স্টার যেটা রাখছি ওইখানেই বসাইতে হবে বাবা শব্দটা। তার মানে এই ট্রিপল স্টারে আপনি কি লিখবেন সেটাও আমি রেডি করে রাখছি, কেউ যদি না বুঝতে পারেন। কেউ চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন। কিভাবে? সে আপনি লিখলেন ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং রিগার্ডিং অথবা রিগার্ডিং বাথ, অথবা রিগার্ডিং দ্য ফেভারনেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। ফেভারনেস, ফেভারকে আপনি ফেভারনেস বানাই ফেললেন, নাউন বানায় ওইদিকে নিয়ে গেলেন। সম্ভব। কেউ আবার লিখবে যে রিগার্ডিং দ্য নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এর খারাপ দিকগুলোর উপর। কেউ লিখবে ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং দ্য পজিটিভ ইম্প্যাক্টস অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। এখানে কেউ লিখবে দ্য পজিটিভ ইম্প্যাক্টস অফ, কেউ লিখবে নেগেটিভ কনসিকুয়েন্সেস, কেউ লিখবে দা এটা দা সেটা। এখন আমি আপনাদেরকে ট্রিপল স্টারে কিছু ফরম্যাট বানাই দেই, কেউ যদি সেলফ রাইটিং এ না ঢুকাইতে পারেন আপনি আমার থেকে নিয়ে নেন, খুব ভালো হয়। চলে যান নিচে, আসেন একটু নিচে। এই নিচে আসার পরে এই এই পেজে কি দেখলেন? এই পেজে দেখলেন সাজেশন। তার নিচেই আপনি দেখবেন ট্রিপল স্টারের একটা রুল আমি সাজায় রাখছি। ওই যে উপরে আমি ট্রিপল স্টার দিছি, এটা কেন দিছি আপনি একটু মুখস্থ করবেন আজকে। কি মুখস্থ করবেন? অ্যাডভান্স রাইটার হওয়ার জন্য ইউ হ্যাভ টু নো দ্যাট দা এবং অব এর মাঝখানে নাউন বসে। কোথায় পড়ছিলেন? এসএসটির ক্লাসে, রিমেম্বার। দা, পরে অব, মাঝখানে নাউন। ওকে, দা এবং অবের মাঝখানে নাউন বসে। অ্যাগেন দা এবং অবের মাঝখানে নাউন বসে, মুখস্থ করে ফেললেন। তার মানে আগে দা পরে অব মাঝখানে একটা নাম দিবেন, নাউন। যে কোনো কিছুর ইংরেজি নামকেই তো নাউন বলে।